আজকে তোমাদের সামনে একটা খুবই মজার একটা টপিক নিয়ে আমি আসছি, একটা মজার একটা ম্যাথ নিয়ে অ্যাকচুয়ালি আসছি। সো চলো ম্যাথ একটু দেখে ফেলি কি বলতেছে। এখানে কোশ্চেনে বলছে যে পৃথিবীর এক প্রান্ত থেকে টানেল খুঁড়ে যদি একটি বস্তুকে মুক্তভাবে ছেড়ে প্রান্তে পৌঁছাতে কত সময় লাগবে। এখানে ফিগারে আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে একটা বস্তুকে এইখানে যদি টানেল খুঁড়ি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যদি একটা টানেল করা হয়, তাহলে এটাকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে সেটা এইখান থেকে এই প্রান্তে আসতে, এই পৃথিবীর এই প্রান্তে আসতে কত সময় লাগবে। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। যখন বস্তুটাকে ছেড়ে দেয় তখন মুক্তভাবে ছেড়ে দেওয়া হবে, মানে এই অবস্থায় তার ভেলোসিটি বা বেগ কত হবে? শূন্য। যতই সে নিচের দিকে পড়তে থাকবে ততই তার বেগ বাড়তে থাকবে না। কারণ বেগ বাড়তে থাকবে কারণ কি, পৃথিবী তাকে নিচের দিকে টানতে থাকবে। তা নিচের দিকে পৃথিবী তাকে কী দিচ্ছে? ফোর্স দিচ্ছে, বল দিচ্ছে। তাহলে যতই বল প্রয়োগ করবে ততই বস্তুর মধ্যে কী আসবে? আমরা অ্যাটলিস্ট এতটুকু জানি এফ ইজিক্যাল টু হচ্ছে এম এ, মানে বস্তুর মধ্যে একটা কী আসবে? ত্বরণ আসবে। তাহলে বস্তুর মধ্যে যদি ত্বরণ আসে তার মানে বেগ বৃদ্ধি পাবে। বেগ বৃদ্ধি পেতে পেতে এই অবস্থানে যখন আসবে, খেয়াল করে দেখেন এই অবস্থানে বস্তুর কেন্দ্রে কিন্তু অভিকর্ষজ ত্বরণের মান শূন্য, মানে ত্বরণ শূন্য। সোজা কথা, এইখানে ত্বরণ হচ্ছে ম্যাক্সিমাম, এখানে আমাদের এক্সিলারেশন কি বলেন তো? ত্বরণ হচ্ছে ম্যাক্সিমাম, এক্সিলারেশন হচ্ছে ম্যাক্সিমাম। এখানে আস্তে আস্তে এক্সিলারেশন জিরো হয়ে যাবে, বাট মজার ব্যাপার হচ্ছে এই জায়গায় এসে তার ভেলোসিটিটা কী হয়ে যাবে? ভেলোসিটি হয়ে যাবে হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি। এরপরে অবজেক্টটা যখন এই দিকে যেতে থাকবে, ভেলোসিটি এখানে ম্যাক্সিমাম হয়ে গেছে, মানে এখানে কি থেমে যাবে? কখনোই থামবে না। এক্সিলারেশন জিরো হলেও তার ভেলোসিটি তো ম্যাক্সিমাম, তার মানে গতি জড়তার কারণে সে চলতে থাকবে। যখনই সে এইরকম দিকে চলে আসতে থাকবে তখন পৃথিবী কিন্তু তাকে কেন্দ্রের দিকে উল্টা দিকে টানা শুরু করবে। যখনই পৃথিবী তাকে উল্টা দিকে টানা শুরু করবে তখন তার বেগ কমতে থাকবে। বেগ কমতে 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 এই প্রান্তে যখন আসবে তখন তার বেগ কত হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তার ভেলোসিটি আবার কত হয়ে যাচ্ছে? জিরো হয়ে যাচ্ছে। এবং এখানে মনে রাখতে হবে এই অবস্থানে পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান কি হয়? সর্বোচ্চ হয়। তাহলে এই যে সিনারিওটা, এই সিনারিওটা কিন্তু কিসের মতো বলেন তো? এই সিনারিওটা কিন্তু আমাদের সরলচলিত স্পন্দন গতির মতো। খেয়াল করে দেখেন, যদি আমাদের একটা সরল দোলক ঝুলতে থাকে সোজা নিচের দিকে খাড়াই হবে, তাহলে এই সরল দোলকটার যখন এটাকে যদি আমি বলি তার সর্বোচ্চ বিস্তার, এটাকে যদি আমি বলি তার সর্বোচ্চ বিস্তার, তাহলে এই পজিশনে তার সামাবস্থান থেকে সর্বোচ্চ যে গেলে তার ভেলোসিটি কত হয়ে যায়? জিরো হয়ে যায়। কিন্তু অ্যাক্সিলারেশন এই জায়গায় কত থাকে? ম্যাক্সিমাম থাকে। অ্যাক্সিলারেশন কি থাকে? ম্যাক্সিমাম থাকে। আবার এই পজিশনে আসলে ভেলোসিটি কি হয়ে যায়? ম্যাক্সিমাম হয়ে যায়। অ্যাক্সিলারেশন কত হয়ে যায়? জিরো হয়ে যায়। সিমিলারলি সর্বোচ্চ বিস্তার যদি অপোজিট সাইডে যাওয়া যায় তাহলে এখানেও ভেলোসিটি কত হয়ে যায়? বেগ কত হয়? শূন্য হয়ে যায়। অ্যাক্সিলারেশন কিন্তু আবার কি পাওয়া যায়? ম্যাক্সিমাম পাওয়া যায়। তাহলে এই সিনারিওটা কি দাঁড়াচ্ছে দেখেন, খেয়াল করে দেখেন যে আমি সর্বোচ্চ বিস্তারে যাচ্ছি, আবার এখান থেকে এখানে ব্যাক করতেছি, আবার এখান থেকে এখানে গিয়ে আমি এখানে যখন ব্যাক করবো তখন একটা ফুল সাইকেল কমপ্লিট হবে। এবং এই ফুল সাইকেলে যে টাইমটা লাগে সেটাকে আমরা টাইম পিরিয়ড বা পর্যায়কাল বলে থাকি। সো এখানে আমার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গিয়ে আবার আরেক প্রান্ত ওই প্রান্তে ফিরে আসলে আমরা বলতেছি হচ্ছে একটা পর্যায়কাল কমপ্লিট হলো, তাই না? তাহলে এইখান থেকে আমরা যদি এই প্রান্তে যাই, তারপরে যদি আবার এই প্রান্তে ফিরে আসি, যখন ভেলোসিটি আবার জিরো হচ্ছে, এই যে ভেলোসিটি জিরো থেকে ভেলোসিটি জিরো, আবার ভেলোসিটি জিরোতে ফেরত আসা, ভেলোসিটি জিরো থেকে ভেলোসিটি জিরো, আবার ভেলোসিটি জিরোতে ফেরত আসা, এই পুরো টাইমটাকে আমরা পর্যায়কাল টি বলি। তাহলে এখান থেকে এই পর্যন্ত আসতে যে সময় লাগে সেটা টি এর অর্ধেক না, সেটা পর্যায়কালের অর্ধেক না। এই গতিটার, এই বস্তুটার গতিটাও কিন্তু কী হবে? একটা পর্যায়ভিত্তিক গতি হবে, একটা সিম্পল হারমোনিক অসিলেশন বা সরলচলিত স্পন্দন হবে। এইটা দেখে আমরা এই ফিগারের সাথে তুলনা করে এটা দেখে কিন্তু আমরা অলরেডি বুঝে গেছি। তাহলে এখন ম্যাথটা করবো কীভাবে? কারণ আমরা জানতে চাইছি কি, খেয়াল করে দেখেন প্রান্তে পৌঁছাইতে কত সময় লাগবে। তাহলে এখান থেকে এখানে আসতে যে সময়টা লাগবে সেটা হচ্ছে এখান থেকে এখানে এসে আবার এখানে ব্যাক করার মধ্যে যে সময়টা সেটা হচ্ছে t/2 সময়। ঠিক আছে, তাহলে আমাকে টি আগে বের করতে হবে। দেখেন সরলচলিত স্পন্দন গতির জন্য টি এর ফর্মুলা আমরা কিন্তু জানি, টুয়াইস পাই √m/k। এম হচ্ছে বস্তুটার ভর, এম হচ্ছে এই বস্তুটার ভর বা এই যে বস্তুটার ভর হচ্ছে এম, আর কে হচ্ছে একটা ধ্রুবক, যেটাকে তোমরা স্প্রিংয়ের ক্ষেত্রে স্প্রিং ধ্রুবক বলো, কিন্তু সবসময় কিন্তু এটা স্প্রিং ধ্রুবক না। কারণ যারা সরলচলিত স্পন্দন গতিতে থাকে তাদের জন্য গতির মধ্যে একটা ধ্রুবক থাকে, এবং সেই ধ্রুবকটা তোমাদের যদি মনে থাকে যে ভাইয়া এফ ইজ ইকুয়াল টু কে এক্স, এই জিনিসটা মনে হয় আমরা দেখছি। যদি এখানে -kx ইউজ করতাম, কারণ এই যে বলটা, প্রযুক্ত বলটা হচ্ছে স্মরণের সমানুপাতিক, ঠিক আছে, কিন্তু বিপরীতমুখী, এই জন্য মাইনাস। আমরা বিপরীতমুখী কথাটা উজ্জ করে আমরা জাস্ট এখানে শুধুমাত্র f = kx দিয়েই আমরা লিখলাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে k = এই কনস্ট্যান্টটা হচ্ছে f/x, কনস্ট্যান্টটা হচ্ছে f/x। কি ছিল? x ছিল হচ্ছে এই বস্তুটা যদি এরকম কোনো একটা পজিশনে থাকতো, সাম্যাবস্থান থেকে তার স্মরণের মান, সাম্যাবস্থান থেকে তার স্মরণের মান ছিল হচ্ছে এক্স। সাম্যাবস্থান থেকে কত দূরত্বে ছিল দেখেন, আমাদের এই জায়গাটাতে, এই জায়গাটাতে একদম পৃথিবীর কেন্দ্র বরাবর যে রেখাটা আমরা কল্পনা করতে পারি সেটাই তার সাম্যাবস্থান না। কারণ এখান থেকে সর্বোচ্চ পৃথিবীর ব্যাসার্ধের সমান দূরত্ব যেতে পারে এদিকে, আবার এদিকেও পৃথিবীর ব্যাসার্ধের সমান দূরত্ব যেতে পারে। তাহলে এটা হচ্ছে তার সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ স্মরণ, এটা হচ্ছে সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ স্মরণ। আমরা যে কোনো একটা পজিশনের কথা চিন্তা করি যে ভাই আমাদের বস্তুটা এই জায়গায় চলে আসছে, উপর থেকে পড়তে পড়তে এই পজিশনে আসছে, তাহলে তার বলটা কোন দিকে?
বস্তুর বলটা কোন দিকে, এইদিকে, তার সাম্যাবস্থান থেকে সরণটা কোন দিকে আছে, এখন এই অবস্থান থেকে এই অবস্থানে আছে। মানে আমরা যে গোলকটা চিন্তা করতেছি সেই গোলকের ব্যাসার্ধের সমান দূরত্ব সেটাই হচ্ছে এক্স। গোলকের ব্যাসার্ধ যেটা সেটাই হচ্ছে এক্স। পৃথিবীর ব্যাসার্ধ কত? পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর। কিন্তু এখানে যে নতুন গোলকটা চিন্তা করলাম সেই গোলকের ব্যাসার্ধ কত? সেই গোলকের ব্যাসার্ধ হচ্ছে এক্স। তাহলে এই জায়গাটাতে আমরা কে বের করতে হলে আমরা যদি এই অবস্থানে বলের মান, এই অবস্থানে বস্তুর উপরে যে বলটা পৃথিবীর কেন্দ্রের দিকে আসতেছে সেই বলের মানটা যদি বসায় দিতে পারি এবং সেখান থেকে যদি এক্স এর মানটা মানে কত দূরত্বে আছে কেন্দ্র থেকে সেটা যদি বসায় দিতে পারি তাহলে কে এর মান পেয়ে যাব। আর যদি কে এর মান পেয়ে যাই তাহলে কে এখানে বসায় দিলে কিন্তু আমাদের টি এর ভ্যালু চলে আসবে। আর টি এর ভ্যালু পাইলে আমরা সেটাকে 2 দিয়ে ডিভাইড করলে এখান থেকে এখানে আসতে কত সময় লাগবে, কারণ টি মানে হচ্ছে এখান থেকে এখানে এসে আবার আগের জায়গায় ফেরত আসাটা হচ্ছে টি, আর টি/2 হচ্ছে শুধুমাত্র অর্ধ দোলনে যে সময়টা লাগে। তাহলে আমরা আগে টি বের করবো, টি বের করতে হলে আমাকে কে লাগবে, কে বের করতে হলে আমাকে এফ লাগবে। ইম্পর্টেন্ট কথা, এফ আমরা এখানে কীভাবে বের করবো? এফ হচ্ছে আমরা মহাকর্ষ বল দিয়ে আমরা বের করতে পারি যে এটা যদি আমার একটা নতুন পৃথিবী হয়, ছোট্ট একটা পৃথিবী হয় যেটার ভর হচ্ছে এম প্রাইম, আমি যদি ধরে নেই তাহলে এই পৃথিবীটা এখন এই বস্তুটাকে কত বলে টানবে? সেটা হচ্ছে মহাকর্ষ বলের সূত্র অনুযায়ী এফ ইজ ইকুয়াল টু হচ্ছে জি এম প্রাইম, এই যে পুরা গোলকের ভর, আর এই বস্তুর ভর হচ্ছে এম, জি M1 M2 ডিভাইডেড বাই এখান থেকে দূরত্ব কত? এক্স। তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কে ইজ ইকুয়াল টু লিখতে পারি জি এম প্রাইম এম বাই এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি জি এম প্রাইম এম বাই এক্স কিউব ইন্টু কে। কিন্তু এখানে এম প্রাইম বলতে আবার কি বোঝাচ্ছে খেয়াল করেন, এম প্রাইম হচ্ছে এই যে গোলকটা, পৃথিবীর ভিতরে যে গোলকটা চিন্তা করছি তার ভর, আর ভর মানেই আমরা জানি হচ্ছে, তো ভর মানে হচ্ছে ঘনত্ব ইন্টু আয়তন। তাহলে পৃথিবীর ঘনত্ব যদি রো হয় তাহলে আমরা বলতে পারি হচ্ছে এই গোলকটার আয়তন হচ্ছে 4/3 পাই এক্স কিউব, কারণ তার ব্যাসার্ধ হচ্ছে এক্স। খেয়াল করে দেখেন তার ব্যাসার্ধ কত এখানে? এক্স। এম প্রাইমের ভ্যালু যদি আমি এখানে বসাই দিই তার ইকুয়াল টু এখানে দাঁড়াই হচ্ছে জি এম প্রাইম মানে হচ্ছে 4/3 পাই রো এক্স কিউব। এম প্রাইমের ভ্যালু বসাই দিলাম, এরপরে থাকে হচ্ছে এম ডিভাইডেড বাই এক্স কিউব। তাহলে এখানে এক্স কিউব কাটাকাটি চলে গেল, তাহলে থাকলো কি ফাইনালি 4/3 পাই রো জি ইন্টু এম। এটা হচ্ছে কে পেয়ে গেলাম। আমাদের দরকার ছিল কি কে ফাইন্ড আউট করা। কে ফাইন্ড আউট করে এখানে বসাই দিলে আমরা টি এর ভ্যালু পেয়ে যাব। দেখেন টি ইজ ইকুয়াল টু টোয়াইস পাই রুট ওভার এম বাই 4/3 পাই রো জি ইন্টু এম। দেখেন এই যেখানে এম আছে, তাহলে এই এম কাটাকাটি চলে গেল, তাহলে এই হচ্ছে টোয়াইস পাই রুট অফ নিচে থাকবে হচ্ছে 4 পাই রো জি ইন্টু হচ্ছে টি। আমরা যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে এখানে আমরা t/2 ইজ ইকুয়াল টু লিখবো হচ্ছে পাই রুট ওভার 3/4 পাই রো জি। খেয়াল করেন এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু কনস্ট্যান্ট। দেখেন পাই একটা কনস্ট্যান্ট, 3 4 সবাই কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট। রো কি? রো হচ্ছে পৃথিবীর ঘনত্ব, যেটা হচ্ছে আমাদের 5500 কেজি পার মিটার কিউব। এটা আপনাদের মুখস্থ রাখতে হবে, 5500 কেজি পার মিটার কিউব। জি হচ্ছে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক বা ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, যেটা ভ্যালু হচ্ছে 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। আপনার এখানে ক্যালকুলেটারে ভ্যালুগুলো পুট করবেন, পুট করলে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে টি এর ভ্যালু পাবেন 86.46 মিনিট পাবেন, 86.46 মিনিট পাবেন। আর আপনি t/2 যদি করেন তার মানে এখানে পাবেন হচ্ছে 43.23 মিনিট। এর অর্থ কি? এর অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে আমি যদি কোনো একটা বস্তুকে এখানে ছেড়ে দেই তাহলে সেটা একদম পৃথিবীর অপর প্রান্তে এই টানেল বেয়ে যদি আসতে চায় উইথাউট এনি ফ্রিকশন, কোনো ঘর্ষণ ছাড়া, কারোর সাথে বাধা না পেলে, তাহলে তার মাত্র 43.23 মিনিট সময় লাগবে। এর অর্থ হচ্ছে তুমি যদি বাংলাদেশ থেকে ফুটা করে আমেরিকা পর্যন্ত টানেল করতে পারো একদম স্ট্রেট লাইন, যতটুকু আমাদের ধারণা যে বাংলাদেশের ঠিক অপোজিটে আছে হচ্ছে আমেরিকা পৃথিবীতে, তাহলে তুমি যদি ফুটা করো তাহলে এই ফুটা টানেল করে তুমি পৃথিবীর ওই প্রান্তে মানে আমেরিকাতে মাত্র 23.23 মিনিটে পৌঁছায় যেতে, 43.23 মিনিটে পৌঁছায় যেতে পারবা। এটা হচ্ছে মজার একটা ব্যাপার। যদিও আসলে এরকম টানেল খনন করা আসলেই পসিবল কিনা, প্র্যাকটিক্যাল কিনা সেটা জিনিসটা ভাবতে হবে। বাট সায়েন্স এবং থিওরি যেটা বলে, থিওরি বলে হচ্ছে আমার পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে 43.23 সেকেন্ড সময় লাগবে। তোমাদের জন্য একটা প্রশ্ন কমেন্ট বক্সে তোমরা আমাকে আনসার জানাবা। সেই প্রশ্নটা হচ্ছে আমি যদি টানেলটা এক প্রান্ত থেকে অপর প্রান্তে না করে এরকমভাবে একটা টানেল করতাম তাহলে আমার সেই ক্ষেত্রে সময়টা কত লাগতো।
সেক্ষেত্রে আমার সময়টা কত লাগতো। এই যে এই টানেলে এখানে আমি বস্তুটাকে ছেড়ে দেবো, সেই বস্তুটা এই বরাবর যদি কোনো ঘর্ষণ ছাড়া এই প্রান্তে চলে আসে তাহলে সময়টা কত লাগবে, এটা তোমরা কমেন্ট বক্সে ছবি পাঠাতে পারো। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।